মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যের হিমশিমে এক সুন্দর শহর লিউড। এখানে বসবাস কেম্প ও তার পরিবারের। 19 বছর বয়সী অ্যালি কেম্প বাবা মায়ের বড় আদরের সন্তান তিনি। মেধাবী অ্যালির চোখে মুখে ভবিষ্যতের স্বপ্ন, একদিন অসহায় শিশুদের ভাগ্যোন্নয়নে কাজ করতে চায় সে। পড়ালেখার পাশাপাশি স্থানীয় এক সুইমিং পুলে রক্ষণাবেক্ষণের কাজ নিয়েছিল অ্যালি ও তার ছোট ভাই। বাসা থেকে হেঁটে বড়জোর 3-4 মিনিটের সময় লাগে কর্মস্থলে যেতে। এখানে 2002 সালের 18 জুন মেঘাচ্ছন্ন একদিনে চিরতরে থেমে যায় সম্ভাবনা নামী তরুণীর পথচলা। প্রতিদিনের মতো 18 জুনও কাজে এসেছিল অ্যালি। আবহাওয়া অনুকূল নয় বলে সেদিন খুব বেশি মানুষ সাঁতার কাটতে আসেননি, তাই ব্যস্ততা ছিল অল্প। বেলা 3টার দিকে বান্ধবী লরেলকে ফোন করেন অ্যালি। 2 বান্ধবী মিলে গল্প সল্প করে শিফটের বাকি সময়টা পার করে দেওয়ার প্রস্তাব দেয় সে। আরেক বন্ধু ফিল হাওয়েসকেও ফোন করেছিল তরুণী, কিন্তু সে ফোন ধরেনি। বন্ধুর সাথে দেখা করতে কিছুক্ষণ পর পুলে চলে আসে লরেল। একদম নিরিবিলি ছিল চারিদিক, কেবল একজন লোককে বেরিয়ে যেতে দেখা যায় সেখান থেকে। লরেল ঘুণাক্ষণেও টের পাননি অ্যালির খুনিকে চোখের সামনে দিয়ে চলে যেতে দেখেছে সে। বান্ধবীকে খুঁজে না পেয়ে সে ধরে নেয় হয়তো জরুরি কোনো কাজে চলে গেছে অ্যালি। আর মাথা বেশি না ঘামিয়ে লরেল এরপর বাড়ি ফিরে আসে। এদিকে পরের শিফটের জন্য হাজির হয় অ্যালির ছোট ভাই। বোনের পার্স আর ফোন টেবিলে দেখতে পায় সে। অ্যালির তো কোনো দেখা নেই। মাকে বিষয়টা জানানোর পরপরই হাজির হন তাদের বাবা রজার। দুজনে মিলে খুঁজতে থাকেন অ্যালিকে। রজার প্রথমেই পুলে নেমে দেখলেন দুর্ঘটনাক্রমে সেখানে ডুবে গিয়েছে কিনা মেয়ে। এরপর তিনি খুঁজতে খুঁজতে গেলেন সুইমিং পুলের পাম্প ঘরে। নীল রঙের এক তার পুলিনের নিচে দেখতে পেলেন একজন বাবার কাছে সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য, সন্তানের ক্ষতবিক্ষত দেহ। দ্রুত জরুরি নম্বরে ফোন দেন তিনি, কিন্তু অ্যালিকে বাঁচানো যায়নি। পুলিশের কর্মকর্তা মেজর ক্রেগ হিলের মতে লিউডে এমন কোনো ঘটনা ছিল কল্পনাতীত। কোমর বেঁধে নেমে পড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অকস্থল ঘেটে তারা বুঝতে পারে বড় রকমের কোনো ধস্তাধস্তি হয়েছিল সেখানে। নিজেকে বাঁচাতে হত্যাকারীর সাথে প্রাণপণ লড়েছিল তরুণী। গোয়েন্দারা জানতে পারেন অ্যালির খুনিকে অব্যাহতির পরে সেখানকার পার্কিং থেকে উধাও হয়েছিল একটি ফোর্ড পিকআপ ট্রাক। লরেল তাদের জানায় অ্যালিকে খোঁজার সময় একটা লোককে ট্রাকে উঠে চলে যেতে দেখেছিল সে। শ্বেতাঙ্গ পুরুষ, বয়স 30-এর কোঠায়, উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি থেকে 6 ফুট হবে। তার বর্ণনার উপর ভিত্তি করে সন্দেহভাজনের একটি মুখচ্ছবিও তৈরি করা হয়। অ্যালির পরিবার, পাড়া প্রতিবেশী আর বন্ধুরা সম্ভাব্য খুনির ছবি চারিদিকে ছড়িয়ে দেয়। রজার টেলিভিশনে এটা প্রচারের ব্যবস্থা করেন, কিন্তু প্রয়োজনীয় সূত্রের অভাবে এরপর ভাটা পড়ে যায় পুলিশি তদন্ত। অ্যালির বাবা এবার পত্রিকায় বিজ্ঞাপন দেন, অ্যালির হত্যাকাণ্ডের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিলে $1000 পুরস্কার দেওয়া হবে। তবে এই অর্থ অপ্রতুল মনে হয় দ্রুতই সেটা $25,000 করে দেন তিনি। লিউডে সিটি কাউন্সিল যোগ করা হয় আর $25,000। পুরস্কারের মোট অর্থ দাঁড়ায় $50,000। জেমস স্ট্রাইটার নামের এক লোকের সাথে ছবি অনেকটা মিলে যায়, কিন্তু হত্যাকাণ্ডের সময় জেমস ছিল কাজে। তার বস নিজেই এটা নিশ্চিত করেন। কিন্তু 2003 সালের ফেব্রুয়ারিতে পুলিশ আবারও জেমসের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে। ক্যানসাস আর মিসৌরি অঙ্গরাজ্যের বেশ কয়েকজন নারীকে ধর্ষণের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তাকে গ্রেফতার করা হয়, কিন্তু ডিএনএ পরীক্ষার পরে তাকে নিষ্কৃতি দেওয়া হয়। একদিন গাড়ি চালাতে চালাতে রাস্তার ধারে টাঙানো বিলবোর্ডের দিকে নজর পড়ল রজার কেম্পের। সাথে সাথে একটা বুদ্ধি খেলে গেল তার মাথায়। সন্দেহভাজনের ছবি যদি বিলবোর্ডে দিয়ে দেওয়া হয়, তাহলে প্রতিদিন রাস্তা দিয়ে যাওয়া শত শত মানুষ এটা দেখবে। তাদের কেউ না কেউ নিশ্চয় চিনবে এই লোককে। তিনি বিলবোর্ড কোম্পানিগুলোর কাছে খরচ জানতে চেয়ে চিঠি পাঠান। লামার অ্যাডভার্টাইজিং নামের এক কোম্পানি বিনামূল্যে কেম্পকে তাদের একটি বিলবোর্ড ব্যবহারের অনুমতি দেয়। ফল মিলল দ্রুতই। কেউ একজন ফোন করে জানালেন বিলবোর্ডের লোকটি সম্ভবত টেডি হুবার। পুলিশ বের করে ফেলল এই ব্যক্তি সুইমিং পুল রক্ষণাবেক্ষণের কাজ করে, এবং লরেল যে ট্রাকটিতে চলে যেতে দেখেছিল হুবারের অবিকল তেমন একটি ট্রাক রয়েছে। কেসের নথিপত্র ঘেটে পাওয়া গেল তার চাঞ্চল্যকর তথ্য। অ্যালির কর্মস্থলে কাজ করত হুবার এবং হত্যাকাণ্ডের দিনও দায়িত্ব পালন করছিল সে। পুলিশ তার সাথেও কথা বলেছিল, কিন্তু হুবারের আচার আচরণ ব্যবহারে সন্দেহের তেমন কিছু পাওয়া যায়নি বলে সন্দেহের তালিকায় ছিল না সে। গোয়েন্দারা হুবারের ডিএনএ আর নমুনা চাইলে সে তার উকিলের সাথে যোগাযোগ করে। যখন দেখা গেল ডিএনএ নমুনা না দিয়ে উপায় নেই, তখন পালিয়ে যায় হুবার। প্রায় বছরখানেক ধরে তার খোঁজ পাওয়া যায়নি। এরপর একজন ফোন দিয়ে জানায় যে হুবার নতুন ঠিকানা
কানেকটিকাট বেঞ্জামিন অ্যাপলবি নাম নিয়ে বান্ধবীর সাথে বসবাস করছে সে। গ্রেফতারি পরোয়ানা নিয়ে এবার দরজায় কড়া নাড়ল পুলিশ। জেরার মুখে হুবার স্বীকারোক্তি করে যে অ্যালিকে খুন করেছে সে। তার বক্তব্য অনুযায়ী তরুণীকে পছন্দ করত সে, কিন্তু জুনের সেদিন তার ভিত্তিহীন প্রস্তাব প্রত্যাখ্যান করে মেয়েটি। হালনা ছেড়ে অ্যালিকে অনুসরণ করে পাম ঘরে চলে যায় সে, নানাভাবে উত্ত্যক্ত করতে এক পর্যায়ে গায়ে হাত দিয়েও বসে। অ্যালি চলে যেতে চাইলে শুরু হয় ধস্তাধস্তি। রাগের চোটে প্রচণ্ড জোরে অ্যালিকে আঘাত করে সে। এরপর অচেতন হয়ে পড়ে মেয়েটি। পুলিনে ঢেকে বেরিয়ে আসে পালানোর জন্য। তখনই তাকে গাড়ি নিয়ে চলে যেতে দেখেছিল লরেল। হত্যার ধর্ষণ চেষ্টার অভিযোগে কাঠগড়ায় দাঁড়ায় হুবার। সকল পক্ষের যুক্তি উপস্থাপন শেষে দোষী সাব্যস্ত হয় সে। বিচারক তাকে কঠিন দণ্ড দেন, 50 বছরের জেল কাটাতে হবে হুবারকে। এরপর বেঁচে থাকলে প্যারোলে মুক্তির জন্য আবেদন করতে পারবে সে। এই রায়ের বিরুদ্ধে আপিল করেছিল আসামি, কিন্তু ধাপে টেকেনি। অ্যালির স্মৃতি বাঁচিয়ে রাখতে তার পরিবার গঠন করেছে অ্যালি ক্যাম্প ফাউন্ডেশন। তাদের নানা কার্যক্রমের মধ্যে মেয়েদের আত্মরক্ষার কায়দাকানুন শেখানোর ক্লাসও অন্তর্ভুক্ত। রজার ক্যাম্পের ভাষায় তারা চান অ্যালির মতো পরিণতি আর কারো না হোক, খালি না হোক আর কোনো পরিবারের বুক। এ লক্ষ্যে এখন অবধি প্রায় 2000 নারীকে প্রশিক্ষণ দিয়েছে এই ফাউন্ডেশন। রজার যে অর্থ পুরস্কার দিতে চেয়েছিলেন তার কি হলো? যার তথ্যের উপর ভিত্তি করে অ্যালির হত্যাকারীকে গ্রেফতার করা হয় এটা ছিল তার প্রাপ্য, কিন্তু সে ব্যক্তিটি তার পরিচয় গোপন রেখেছিলেন এবং পুরস্কারপ্রাপ্ত পুরো টাকাটা তিনি ফাউন্ডেশনে দান করে দেন।